নমস্কার, আমি দেবাত্রী গুহ। আজকে বলেছিলাম যে লাইভে আসব। তো লাইভের টাইমটা আমি ঠিক অ্যানাউন্স করতে পারিনি এবং তারপরেও বুঝতে পারছিলাম না যে লাইভে আসবো কি আসবো না। তো যথারীতি ঘড়িতে ঠিক রাত্রি 9টা লাইভে এলাম। কেন এলাম? বলেছিলাম যে এমন কিছু বলবো যা কঠিন বাস্তবকে দেখায়, কঠিন বাস্তব চরিত্রকে তুলে ধরে এবং যার মধ্যে দিয়ে অনেক মানুষ তার সাথে ঘটে যাওয়া ঘটনার মিল পেতে পারে বা তার পারিপার্শ্বিক অবস্থার মিল পেতে পারে। সেই নিয়ে লাইভ করব। চলছে পরকীয়া গল্পটা। গল্পের মধ্যপ্রান্তে অবস্থান করছি। এই গল্পটা 3টে গ্রুপে চলছে। তো 3টে গ্রুপে চলার পরই যখন আমি একটা যে কোনো গল্প লিখি এবং সঙ্গে সঙ্গে আমি আমার দেবী গুহ প্রোফাইলেও গল্পটাকে পোস্ট করি নিজের গল্পরূপে। তো 3টে গ্রুপ থেকেই প্রচুর পাঠক পাঠিকা তারা কমেন্ট তো করেন, আমাকে মেসেজ করেন, বিভিন্ন আঙ্গিকে মেসেজ করেন। মেসেজগুলো বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে অনেক কথা থাকে। কথা থেকেও বড় যে জিনিসটা বলবো যে আমি তো দেখুন কারোর ঘটনা কখনো তুলে ধরি না, কোনো ব্যক্তি বিশেষের ঘটনা, কোনো ব্যক্তি চরিত্রকে কখনো আমি হাইলাইট করি না। তো সেক্ষেত্রে অনেক মানুষের জীবনের ঘটনা শেয়ার করে এক একটা গল্পের সাথে। যে যখন কোনো গল্প আমি লিখি তখন অনেকেই বলেন যে এই গল্পটার সাথে ভীষণভাবে এই পরিবেশটার মিল খুঁজে পাচ্ছি, বা এই ঘটনা যেন আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। সেই জন্যই গল্পগুলো লিখি, বা সেই জন্যই গল্পকে তুলে ধরি এমনভাবে যা বাস্তবের মাটিতে অবস্থান করছে, বাস্তবের সমস্যা নিয়ে। তো পরকীয়া এমনই একটা গল্প যেটা সম্পূর্ণভাবে বাস্তবধর্মী, যা বাস্তবের রুট ধরে হাঁটছে। এবং গল্পের মধ্যে যা যা কিছু পাবেন, যা যা শেড পাবেন, যা কিছু দেখতে পাবেন গল্পটার মধ্যে, সেটা খুব একটা কি বলবো, যেটা হয়তো বা আপনার সাথে ঘটেনি বা আমার সাথে ঘটেনি, কিন্তু দেখবেন আপনার পরিচিতও কারোর সাথে ঘটনাটা ঘটেছে। সেই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো, যারা রেকর্ডেড লাইভটা দেখবেন তারাও অবশ্যই কমেন্ট করবেন। তো যেই কথাটা বলার ছিল যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে পরকীয়াকে আইনতভাবে সিদ্ধ করা হয়েছে। অর্থাৎ একজন অ্যাডাল্ট মহিলা, চলে এলাম লাইভে, অসংখ্য ধন্যবাদ। অ্যাডাল্ট মহিলা বা অ্যাডাল্ট পুরুষ যদি তাদের দুজনের মতের মিলে একসাথে সহবাস করে, তো সেক্ষেত্রে সেটা সেই পুরুষটি বিবাহিত থাকলেও বা সেই মহিলাটি বিবাহিত থাকলেও সেটা আইনত অপরাধ নয়। অলরেডি সেই আইনটা চলে এসছে। এবং বলতে গেলে যে ভারতীয় সংবিধানে যে বিচারের বাণ নীরবে নিভৃতে কাঁদে, যেটা সেই রকম অবস্থা, এবং সেই আইনকে স্বীকৃতি দেওয়া হয় বা সেই আইনকে স্বীকৃত করা হয় যেই আইনটা সমাজের পক্ষে সব থেকে মারাত্মক, সব থেকে বেশি ক্ষতিকারক। অথচ এমন কোনো আইন আসে না যেখানে সামাজিক অধিকারের কথা বলা হয়, ন্যায় পায় মানুষ আইনের দ্বারা, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা গড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে শুনতে। সেরকম কোনো আইন আসে না যেখানে মানুষ আস্থা পায়, মানুষ আইনের দরজায় দীর্ঘদিন ধরে ঘুরেও সঠিক বিচার ব্যবস্থা পায় না, অথচ পরকীয়াকে আইনত সিদ্ধ করে দেওয়া হয়। এমন অবস্থা আমাদের দেশে, কিছু বলার থাকে না সেক্ষেত্রে।
তো সেক্ষেত্রে বলা যায় বহুবিবাহ হয়তো আর কদিন পরে স্বীকৃত হবে, কেননা যদি পরকীয়াকে আইনত সিদ্ধ করা হয় তাহলে বহুবিবাহকে কেন নয়, তাহলে পার্থক্য করে রাখা কেন? মানে সে আবার আগেকার দিনের মতো কৌলিন্য প্রথাও হয়তো ফিরে আসতে পারে, এমন আইন করলো যে একজন পুরুষ 2-3টে বিয়ে করতে পারবে, বা একজন নারী স্বামী থাকা সত্ত্বেও আরো 2-3টে বিয়ে করতে পারবে, এবং সে তার নিজের স্বেচ্ছায় যার সঙ্গে খুশি তার সঙ্গে কাটাতে পারবে। তো এরকমও আইন হয়তো ইন ফিউচার আসতে পারে, কারণ যেখানে পরকীয়াকে যদি আইনে সিদ্ধ করা হয় তাহলে এই আইনটা আসতেও বেশি সময় নেই, কেননা সামাজিক জঞ্জালকে যেভাবে সিদ্ধ করা হয় সামাজিকতাকে, তো সেক্ষেত্রে এটাও একটা মানে করতেও আসতে পারে, বা আশাটা কোনো রকম ভাবে বলা যায় যে ভুল নয়। আজ থেকে 10 বছর পর, বা বিবাহ প্রথাটাও উঠে যেতে পারে আজ থেকে 10 বছর পর, যে বৈবাহিক সম্পর্ক বলে কোনো সম্পর্ক থাকবে না, স্বীকৃত দেওয়া হবে না, বৈবাহিক সম্পর্কের দ্বারা মানুষকে আবদ্ধ রাখা হবে না। বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বলবে যে বৈবাহিক সম্পর্ক একটা মানুষের ওপর দায়ভার চাপিয়ে দেওয়া, এই সম্পর্ক থেকে মানুষ যখন খুশি বেরোতে পারছে না, তো বৈবাহিক সম্পর্কটাও হয়তো ইন ফিউচারে উঠে যেতে পারে। রেজিস্ট্রি আইন, বিবাহ আইন, কারণ বিবাহেরও মানে অনেক পরিবর্তন আসছে। এদিকে হয়তো আমরা আমাদেরকে সনাতনী, এখন খুব সনাতনী কথাটা আসে, সনাতন কথাটা আসে যা কিছু প্রাচীন, কিন্তু আমরা সব প্রাচীন ধ্যান ধারণাকেই ভঙ্গ করে সনাতনী না বলে বলা যায় আমরা নতুন পন্থী। কারণ প্রাচীন ধ্যান ধারণাগুলোকে যারা বহমান নিয়ে চলে তাদেরকে সনাতনী বলা হয়, কিন্তু আমরা কখনোই সনাতনী নই, কারণ আমরা কোনো প্রাচীন ধ্যান ধারণাকে বহন করে নিয়ে চলছি না। তাহলে আজ থেকে 10 বছর পর বিবাহ আইন যদি উঠে যায়, বা বৈবাহিক সম্পর্কের মধ্যে মানুষকে আবদ্ধ রাখার সিস্টেমটা যদি উঠে যায়, সেটা কোনো আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়াবে না। বিকজ অফ দ্যাট পরকীয়াকে যদি আইনত সিদ্ধ করা হয়, কারণ সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে দুটো লজিক কাজ করছে, যে আমাদের বেশ কিছু মৌমিতা হতেই পারে, হ্যাঁ, কারণ দুটো তো পরস্পরের বিপরীতে চলে যাচ্ছে। একজন মানুষ যদি বলছে স্বেচ্ছায়, মৌমিতা বলছে ঠিকই বলেছো, স্বেচ্ছায় যদি আরেকজন মানুষের সম্মতিক্রমে তার সঙ্গে থাকতে ইচ্ছুক হয়, সেটাকে আইনের দ্বারা স্বীকৃতি দেওয়া হচ্ছে, সে বিবাহিত, তার সন্তান আছে, সেগুলোকে মান্যতা করা হচ্ছে না, তাহলে বৈবাহিক সম্পর্ক রাখার দরকার কি, তাই না? তাহলে তো সেই সম্পর্কটা থেকে তো উঠে যাওয়াটা আরো অনেক বেটার অপশন। তো বিবাহটাকেই ভেঙে দাও, কারণ দুটো তো পরস্পর বিরোধী। তা পরস্পর বিরোধী একটা আইন এনে তাহলে মানুষ কোন জায়গাটাতে বিচার চাইবে, কোন জায়গাটাতে? বিয়েটা উঠে গেলেই ভালো হয়, পাপিয়াদি বলছে এসে গেছি, হ্যাঁ। তো সেটাই হচ্ছে পরকীয়া গল্পটা, যে কোন জায়গাটাতে মানুষ ঠিক, কোন জায়গাটাতে মানুষ ভুল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সমাজের মধ্যে ভ্রান্ত ধারণা নিয়ে মানুষ বাঁচছে। যেমন একটা ভ্রান্ত ধারণার প্রথমে উল্লেখ করি, প্রচন্ডভাবে এখন সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে যে মহাকুম্ভে গিয়ে পাপ ধুচ্ছে, আমি মহাকুম্ভে যাইনি, তার মানে আমি একমাত্র পাপী আছি, নরক পুরো ফাঁকা, সবাই স্বর্গে চলে যাবে। তো সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। শুভঙ্কর বলছে একদম ঠিক, মৌমিতা বলছে কিন্তু সমাজতে একদম ধ্বংসের পথে চলে যাবে। সমাজ তো ধ্বংসের পথে অলরেডি চলে যাচ্ছে, সমাজ অলরেডি ধ্বংসের পথে চলে যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে যে সকল জিনিস ভাইরাল হয়, বা আজকের দিনে মানুষ যে সমস্ত জিনিসে 60K 70K 1 লাখ 2 লাখ ভিউ হয়, সেই কন্টেন্ট গুলো কিসের ওপর, সেগুলোকে দেখতে হবে। সেই কন্টেন্ট গুলো কয়জন মানুষ ভালো কন্টেন্ট দেখছে, ভালো কন্টেন্টে লাইক করছে না। আমি খারাপ কন্টেন্ট দেখবো, খারাপ কন্টেন্ট আমি পুরোটা দেখবো, তাতে খারাপ কমেন্ট করব, সেইটাই হচ্ছে মানুষের নেশা হয়ে দাঁড়াচ্ছে। মানুষ আজকের দিনে ভালো কন্টেন্ট দেখছেই না, ভালো কন্টেন্টের ডিমান্ড চলে গেছে। ভালো কন্টেন্ট মানুষ করলে দেখছে যে না, কোনো লাইক ভিউজ কিচ্ছু পাওয়া যাবে না, তো আমার লাইকের দরকার, আমার হাজার হাজার ভিউজের দরকার, আমার প্রচুর ফলোয়ার্স গেইন করতে হবে, সো আমি সেই টাইপের নোংরা মানের কন্টেন্ট বানাবো।
যাতে মানুষ মোবাইলটা স্ক্রল করতে করতে আমার কন্টেন্টটাকে এমন কথা আসে, এমন আমি আচরণ করি, এমন আমি জিনিস দেখাই যাতে মানুষের চোখটাখানে আটকে যায় এবং মানুষ তার বিদ্বেষগুলো, মানে ডিপ্রেশনগুলো, বিদ্বেষগুলো আমার উপর ঝাড়তে পারে। মানে আমি দেখবো, আমি গালাগালি করবো, অথচ আমি দেখবো, এই ব্যাপারটা তো চলে আসছে। তাহলে অধঃপতনের দিকে তলিয়ে গেছে। যেই মৌমিতা বলছে একদম ঠিক বলেছো। এই 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 ঘটনাটাই কন্টেন্ট এবং এত ভুল পথে, ভুল শিক্ষার দ্বারা মানুষ চাইতে হচ্ছে যে কুম্ভতে গিয়ে এত পাপ ধুয়ে ফেলেছে যে নরক ফাঁকা, আমরা যাইনি, মানে সেটা আঙুর ফল টকের মতো। তো সেক্ষেত্রে বলি, কুম্ভ পাপ ধোয়ার জল নয়। কুম্ভ অ্যাকচুয়ালি ভাবে যে অমৃতটা উঠেছিল, সবার আগে কি উঠেছিল? সবার আগে উঠেছিল দেবী লক্ষ্মী। দেন প্রত্যেকটা দেবতা, যে ঐরাবত, ইন্দ্রের বাহন ঐরাবত, লক্ষ্মীকে সবার প্রথমে নিয়েছিলেন হচ্ছে নারায়ণ, ঐরাবত, গরল, এইভাবে সমুদ্র মন্থনের ফলে বিবিধ রকমের সামগ্রী উঠেছিল এবং শেষে উঠেছিল অমৃত কলস। তো অমৃত কলস খেয়ে যদি কেউ অমরত্বটাকে এখানে কোন হিসেবে ব্যবহার করা হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের হিন্দু দেবতারা, যেই সমস্ত দেবতাদের আমরা পুজো করি, আমরা তো আসলে সিম্বলের পুজো করি, আমরা জ্ঞানের পুজো করি, আমরা বিদ্যার পুজো করি, আমরা বুদ্ধির পুজো করি, আমরা শক্তির আরাধনা করি। আমরা কিন্তু কেউ অমরত্বের পুজো করি না। যে এমন কোনো দৈব মন্দির নেই যেখানে গেলে মৃত মানুষ জেগে ওঠে বা অমরত্ব দান করা হয়। তাহলে দেবতাদের সঙ্গে অমরত্বের কোনখানে সম্পর্কটা আসে? কোনখানে সম্পর্কটা আসছে? দেবতারা তো আমাদের কাছে, হিন্দু দেবীরা এক একটা সিম্বল। আমরা দেবী দুর্গাকে শক্তির দেবী রূপে আরাধনা করছি, যে সে অশুভ শক্তি বিনাশ করেছে। দীপান্বিতা অমাবস্যায় দীপাবলির পুজো করছি অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে। শিবপার অন্নপূর্ণা পুজো করছি আমাদের ঘরে যাতে কোনোদিনও অন্যের সমস্যা না হয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেবী সরস্বতীর পুজো করছি জ্ঞান বা বিদ্যা আনয়নের জন্য। গণেশের পুজো করি বুদ্ধি সমৃদ্ধি লাভের জন্য। তাহলে প্রত্যেকটা সিম্বল, মহাকুম্ভ হচ্ছে এমন একটা প্লেস যেটাকে বলা হয় সিম্বল। এই যে অমৃত কথাটা, অমৃতের ফোঁটা পড়েছে, অমৃত অ্যাকচুয়ালি হচ্ছে জ্ঞানের ফোঁটা। অমৃত কথাটা আসছে কিন্তু জ্ঞান থেকে। অমৃতের অপোজিট ওয়ার্ড যদি গরল হয়, তাহলে হচ্ছে অমৃত হচ্ছে সেই জ্ঞান ভান্ডার যা দেবতারাও কিন্তু অর্জন করেছিল, অসুররাও অর্জন করেছিল, এবং সর্বশেষ জ্ঞানের কলস যেটাকে নিয়ে দেবসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেটাকে আমরা অমরত্ব প্রদানের ভাবি যে মহাকুম্ভে ডুব দিয়ে আমরা পুণ্য অর্জন করছি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সঙ্গম, অর্থাৎ মিলন। এবং সেখানে আসছেন কারা? বিভিন্ন প্রদেশ থেকে যোগী, সন্ন্যাসী, আধ্যাত্মিক মানুষেরা, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের ভান্ডার সেটা। যে দেখবেন অনেক মানুষ কিন্তু কুম্ভ মেলায় শুধু ডুব দিতে যাচ্ছেন না, তারা অনেক কিছু সংগ্রহ করে আনছেন। সংকট মোচনের পুজো করি নেগেটিভ শক্তি নাশ করতে। তাহলে হ্যাঁ, সংকট মোচনের পুজো করছি কি করতে? আমরা হনুমানজির পুজো করি কি করতে? সংকট মোচন, বিপদ তারিণী, বিপদ নাশের জন্য। তাহলে প্রত্যেকটা দেবতা তো আমাদের একটা সিম্বল, তাই না? সন্তোষী মা যে আমাদের যে পক্স, যে মহামারীর আকার নিয়েছিল, তার থেকে উদ্ধারের উদ্দেশ্যে, এজন্যই বলা হয় পরিত্রাণ পরায়ণে। তাহলে সবটাই সিম্বলের পুজো হয়, যে প্রত্যেকটা দেবতার নিজস্ব গুণ। ইন্দ্রের আরাধনা করা হতো যে খরা রোধ করে যাতে বৃষ্টি হয়, তাহলে দেবতারা সেই ধরনের সিম্বল। অগ্নির আনয়ন করা হয় অগ্নির দ্বারা, যাতে মানে আমাদের অগ্নিকে বলা হয় যে আগুনের পবিত্রতা, অগ্নির তাপে আমাদের মনকে পবিত্র করে। সর্প দেবী মনসাকে পুজো করা হয় যাতে সর্পের আক্রমণ থেকে মানুষ রক্ষা পায়। তাহলে প্রত্যেকটা দেবতার নিজস্ব একটা জ্ঞান রয়েছে, নিজস্ব একটা শক্তি রয়েছে, নিজস্ব একটা পাওয়ার রয়েছে। সেই অমৃত কুম্ভ হচ্ছে সেই পাওয়ার,
সেই পাওয়ারফুল প্লেস দ্যাট, মানে অমৃত কুম্ভ বলে ভুল হবে, প্রয়াগরাজ সেই পাওয়ারফুল প্লেস যেখানে মানুষ বিদ্যা অর্জন করার জন্য কিন্তু যেতে পারে। যে কেউ বলছে না যে আমি বিদ্যা অর্জন করছি, আমি সাধু সঙ্গ অনেক কিছু দেখলাম, দেখার মধ্যে দিয়ে যে চাক্ষুষ জ্ঞান অর্জন করা যায় সেটা নয়, আমি পাপ ধুতে গেলাম। এটা যেন একটা ট্রোলিং এ হয়, ট্রোলে পরিণত হচ্ছে, পাপ ধুতে যাচ্ছে। পাপ কি ওইভাবে ধোয়া যায় যে একটা জলে আমি ডুব দিলাম, আমি পাপ ধুয়ে নিলাম, আমি পুণ্য হয়ে গেলাম? এবং সেই জন্য মানুষ ট্রেনের কামরা, মানে ট্রেনে ভাঙচুর করছে, ট্রেনে উঠে পড়ছে, নাকি পাপ ধুতে যাব তাই পাপটা করে নি। ট্রেনের এসি কামরা যারা বুক করছে তাদেরকে তাদের জায়গা দখল করছে, মারামারি, মানে যা কিছু, এবং সেই পাপ ধোয়ার জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাইকেরা দর কষাকষি করছে। অর্থাৎ পুরো জিনিসটার একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেল। মানুষ ভ্রান্ত পথে, বিভ্রান্ত পথভ্রষ্ট পথিকের মতো সে ভ্রান্ত ধারণার পিছনে ছুটে যাচ্ছে, কেউ ভাবছে না। কিন্তু অথচ কিন্তু না, যে মানুষের সেইটাই মেইন কারণ, সে কিন্তু যাচ্ছে, সে দেখুন সেই পথে যাচ্ছে। সে সাধু সন্ন্যাসীর কাছ থেকে যেই জ্ঞান বা যেই তপস্যা বা যেই মানে যা কিছু বিদ্যা আনয়ন করা, সেই বিদ্যা আনয়ন করছে। যা কিছু মানে আমরা সাধারণ চোখে যা কিছু দেখতে না পারি, সেটা সে অমৃত কুম্ভে গিয়ে বা প্রয়াগরাজে গিয়ে সে দর্শন করছে। একটা বিশাল মেলা দেখতে যাচ্ছে, একটা সঙ্গমে গিয়ে স্নান করছে, ভালো লাগছে। ভালো লাগাটাকে সেটাই পাপ পুণ্যের একটা হিসাব নিকাশে চলে গেল, এবং সেটা একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে চলে গেল। পাপের ভরে যাচ্ছে পৃথিবী। হ্যাঁ, পাপে ভরে যাচ্ছে জন্যই সে পাপ স্খলনের এত তাগিদ, এবং সেটাকে এমন ভাবেই রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ওখানে গিয়ে তোমাকে ডুব দিলে তোমার পাপ স্খলন হবে। কিন্তু এর আগে যেটা মহাকুম্ভ হয়েছিল সম্ভবত 1881 সালে, বৃহস্পতি যদি 12 বার প্রদক্ষিণ করে, সেক্ষেত্রে অর্ধেক প্রদক্ষিণে হয় অর্ধকুম্ভ, পুরো প্রদক্ষিণে হয় পূর্ণকুম্ভ, এবং 12 বার প্রদক্ষিণ করলে হয় মহাকুম্ভ। 12 বছর পর পর, যেটা মানে 144 বছর পর হয়। 1881-তে যেটা হয়েছিল সেটাতে কিন্তু পাপ পুণ্যের ব্যাপার ছিল না, এটা ছিল যে সাধু সন্ন্যাসী সনাতনী হিন্দু ধর্মের যারা স্রষ্টা বা সনাতন হিন্দু ধর্মের কে যারা ভালোবাসে, সেইখানে সেই জায়গাটাতে মিলিত হওয়া। এই ব্যাপারটা থেকে এটা এখন চলে এলো পাপ পুণ্যের ব্যাপার নিয়ে, এবং সে পাপ ধোয়ার জন্য মানুষের একটা হিড়িক পড়ে গেল। অর্থাৎ ভুলভাবে, ভুল যা কিছুকে চালিত করাকে, ভুল পথে নিয়ে যাওয়াকে পাপড়ি এসেছে। হাই পাপড়ি, পাপিয়া পাপ সংকলন হয় বৈতরণী নদীতে। কোনো পাপ কোনো কিছুতেই, পাপ এমন একটা জিনিস যেইটা মানুষকে বলে যে পাপ করলে পাপের ফল এই জন্মে, পাপের ফল মানুষ এই জন্মেই ভোগে। তো পরকীয়া গল্পটার সঙ্গে কেন আমি মহাকুম্ভকে আনলাম, যে এই টাচটা দেওয়ার জন্য, যে পাপ কথাটা আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না। তো সেই কারণেই যে পাপ করবে, যে যা কিছু পাপ করবে, সে ভাবছে যে আমার পাপ কেউ দেখতে পেল না, আমার পাপের কেউ নজর নেই, কিন্তু ওপরওয়ালা কিন্তু আপনার পাপকে দেখছে, কাউন্ট করছে, এবং সেই ওপরওয়ালার কাছে আপনার পাপের শাস্তি হবে, এবং এ জন্মে পাপের ফল মানুষ এই জন্মেই ভোগ করে, এই জন্মেই ভোগ করে। এটাই হচ্ছে ইতিহাস, তাই নয় কি? ইতিহাস যদি আমরা ইতিহাসকে যদি ভালো মতো পড়ি, এক একটা সাম্রাজ্য ধ্বংস পতনের জন্য কিন্তু আমরা সেই সাম্রাজ্যের গড়ে ওঠা পাপকেই ভাবি বা পাপকেই দায়ী করি। তাহলে হয়তো একটা সাম্রাজ্য বা একটা আঙ্গিকেই পৃথিবীটা চলতো, পৃথিবীর মধ্যে বদল আসতো না, পৃথিবীর মধ্যে চেঞ্জেসটা আসতো না, কারণ তাহলে তো কোনো পাপই থাকতো না। চেঞ্জেসটা তখনই আসে যে একটা পাপের একটা এমন পর্যায়ে পাপটা চলে যাওয়ার পরেই সেই পাপটা কিন্তু ফিনিশ হয়, পাপটা শেষ হয়। এটাই হচ্ছে, এবং আবার একটা পাপের স্তম্ভ গড়ে ওঠে। তো এটাই হচ্ছে চলছে, এটাই হচ্ছে পৃথিবী যা ঘুরছে, এই পাপটাকে রাউন্ড হচ্ছে, এবং পাপের বিনাশ হয়। এ জন্মের পাপের ফল মানুষ এই জন্মেই পায়, সেই হিসেবেই পরকীয়া গল্পটা লেখা। একটা জিনিস দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে, মানে কারণ আমি নাম ব্যক্তিগতভাবে কারণ নাম নিচ্ছি না,
যা কিছু আপনার সম্পদ, সেটা যদি আপনার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গুণ, গান হয়, তা আপনি অকাতরে বিলান, তার কিন্তু কোনো কমতি হয় না। কিন্তু মানুষ যখন দেখবেন সেই সব কিছুকে অতিক্রম করে কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি প্রচণ্ডভাবে হাইলাইট করছে, যেমন ধরুন সোকল্ড কিছু তারকা তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রত্যেকটা চ্যানেলে এসে আমরা ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি, ও আমাকে এই নামে ডাকি, আমি ওকে এই নামে ডাকি, ও মমচিত্তে গান করলে আমি তাকে থই থই করে নাচি, এই ব্যাপারগুলোই যে আমি ভালো আছি ওর সঙ্গে, এটা বলার প্রয়োজন হয় না, তাই না? একদম তাই। এই জন্যই সব শোধ করে যেতে হবে। সত্যি তাই, যে এই যে বলা, যখন দেখবেন মানুষ কোনো জিনিসটাকে ভীষণভাবে হাইলাইট করছে কাউকে নিয়ে, বিশেষ করে যে মানে ভীষণ রকমভাবে কারোর সঙ্গে দেখবেন মানে বিরাট একটা জিনিসকে নিয়ে, কাউকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে ভীষণ রকমভাবে মেতে উঠেছে, ভীষণভাবে হাইলাইট করে তাকে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে আমি ভীষণ ভালো আছি, আমাদের মতো ভালো কেউ নেই, আমাদের মতো সুখী মানে জুড়ি মনে হয় ভগবান মানে সম্পূর্ণ এতদিন ধরে ভুল হিসাব করেছিল এবং এই হিসাবে এসে এখন হিসাবটা ঠিক করেছে যে মানে আমাদের মতো ভালো কে আছে। তো সেটা যখন তাকে দেখাতে হয় বা তাকে বোঝাতে হয় বা তাকে প্রকাশ করতে হয় বা তাকে জনসমক্ষে আনতে হয়, তখন বুঝবেন সেখানে সেই ভালোর মধ্যে অনেকটা অনেকটা ভালো নেইটা আছে। এটাই হচ্ছে বাস্তব। এটা ভীষণভাবে একটা বাস্তবের মানে ঘটনা আর কি, যে যেই মুহূর্তে মানুষ দেখবেন নিজের ব্যক্তিগত সম্পর্ককে ভীষণভাবে হাইলাইট করার চেষ্টা করে এবং ভীষণভাবে ভালো থাকার দায়কে যেন মেনটেন করতে চায় বা সবার কাছে জনে জনে বলতে চায়, সেই মুহূর্তেই তার প্রবল খারাপ থাকাটাই কিন্তু প্রকাশ পায়, সেটা সে বোঝে না। অর্থাৎ তার মধ্যে একটা দায় চাপে, এবং সেখান থেকেই কিন্তু বলতে পারেন যে এই গল্পটা আমার লেখার কথা মাথায় এলো। যে কোনো গল্প লেখার সময় বিভিন্ন ধরনের টপিকগুলো মাথায় আসে না, হট করে ওই মানে ফেসবুক স্ক্রল করতে করতে ওই ব্যাপারটা মাথায় আসছিল, মানে ওই জিনিসটা ভীষণভাবে দেখছিলাম কয়েকদিন ধরে, বেশ কিছু তারকা দম্পতির আর কি, যে তাদের সমস্ত চ্যানেলে গিয়ে ইন্টারভিউ, ভীষণ ভালো আছি, আমরা ভীষণ ভালো বন্ধু, আমরা অমুক, আমরা তমুক, এই সেই অমুক তমুক, এত বলার তাগিদ। এবং তারও বেশ কিছুদিন আগে এক জুরির মানে সে মমচিত্তে নাচ থেকে শুরু করে ফিটন গাড়িতে কলকাতা ভ্রমণ থেকে শুরু করে সমস্ত কিছু এতভাবে হাইলাইট, তুমি সেই জায়গাটা থেকেই মানে চিন্তা করলাম যে এই গল্পটা কেন লেখা যায় না, যে কিনা নিজের সন্তানকে ভালোবাসতে পারেনি, নিজের সৃষ্টি সন্তানকে ভালোবাসতে পারেনি, নিজের স্ত্রীকে ভালোবাসতে পারেনি, যে কিনা নিজের স্ত্রী সন্তানকে ঠকিয়ে আরেকজনকে ভালোবাসছে, বা যেই স্ত্রী তার স্বামী সন্তানকে ঠকিয়ে অপর পুরুষকে ভালোবাসছে, সে কি করে অপরজনকে যে ঠকাবে না তার কি গ্যারান্টি আছে? তাই নয় কি? যার কাছে কিছুদিনের মধ্যে একটা সম্পর্ক পুরনো হয়ে যাচ্ছে, যে একটা মানে জিনিস কেনার মতো সম্পর্কগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ঠুনকো হয়ে যাচ্ছে, যে আগের সম্পর্কে কোনো মর্যাদা বহন করতে পারেনি, আগের সম্পর্কগুলোকে বয়ে নিয়ে যেতে পারেনি, নিজের কি বলবো নিজের অপরাধ বা নিজের অপদার্থতার কারণে সে এই সম্পর্কে এসে চরম খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় বলা যে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি নাচছি, আমি গাইছি, আমি ঘুরছি, তো সেই দায়টা যখন তার পড়ছে, তার মানে বুঝবেন যে সে ভালো নেই, তাকে ভালো আছি এটা প্রমাণ করতে হচ্ছে, অর্থাৎ প্রমাণের দরকার হচ্ছে। ওই যে গায়ে মানে না আপনি মোড়ল বা স্বঘোষিত মাতা, বিভিন্ন দেখবেন এই যে মহাকুম্ভে এখন স্বঘোষিত বিভিন্ন বিভিন্ন রকমের উৎকট বাবা মা বাবার মানে হয়েছে, যারা স্বঘোষিত, এবং তাদেরকে নিজেদের প্রচার নিজেদেরকেই করতে হচ্ছে, এদের হয়ে কেউ দেখবেন প্রচার করে না, এরা নিজেরাই প্রচার করছে, এবং প্রচার করার জন্য এরা মানে চরম ভাবে মানে কি বলবো যে চরম নিম্নগামী হয়ে যাচ্ছে, যে যার মধ্যে শিক্ষা রয়েছে, যার মধ্যে দীক্ষা রয়েছে, যার মধ্যে ভক্তি রয়েছে, যার মধ্যে জ্ঞান রয়েছে, তার নিজের প্রচার নিজেকে কেন করতে হবে?
তাকে কেন করতে হবে? তাকে মানুষ এমনিই খুঁজে নেবে, তাই নয় কি? যে সত্যজিৎ রায়কে তো ফেসবুকে এসে প্রচার করতে হয়নি যে আমার এই ছবিটা পথের পাঁচালীর জন্য আমাকে অস্কার দেওয়া হোক। তাকে তো অস্কারের নমিনেশন, অস্কার যারা পুরস্কারটা দেয় তারা তাকে খুঁজে নিয়েছিল। রবীন্দ্রনাথকে তো নিজের কবিতার জন্য, নিজের লেখার জন্য, বা দ্য সন অফারিংস মানে যেটা তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন তার জন্য তাকে প্রচার করতে হয়নি, তাকে নোবেল কমিটি খুঁজে নিয়েছিল। মাদার টেরেসা যে এই ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে এসে যে জনসেবা করেছিল, ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে এসে যে সেবা করেছিল, যেই সেবার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তো তাকে তো নোবেল কমিটির সঙ্গে যোগাযোগ করতে হয়নি, নোবেল কমিটি তাকে খুঁজে নিয়েছিল। তাই নয় কি? তো নিজের ঢাক নিজে পেটালে, যদি কেউ নিজের ঢাক নিজে পেটানো শুরু করে তখনই বুঝবেন সেখানে গলত আছে। এই যে আইআইটি বাবা, আইআইটি বাবা সম্পর্কে আমি বলবো যে আইআইটি বাবা কালকে না পরশুদিন দেখলাম তার একটা এসে যে কি যেন ইন্ডিয়া পাকিস্তান গেলে, আমি বলেই দিচ্ছি ইন্ডিয়া জিতবে না, পাকিস্তান হারবে। তো কে তুমি? কে? কোন দীক্ষায় তুমি দীক্ষিত যে তুমি মানে ভবিষ্যৎকে বলে দিচ্ছ? তুমি জনকল্যাণমূলক কাজ করো, তুমি জনকল্যাণমূলক কাজ করো, তুমি কোন দীক্ষায় দীক্ষিত? এবং তাদেরকে নিয়ে দেখবেন সমাজে প্রচুরভাবে আলোড়ন তৈরি হচ্ছে, এদেরকে নিয়ে, এদের এদের এই যে ভ্রান্ত জিনিসগুলোকে যে এরা হাইলাইট করছে, এই ভ্রান্ত জিনিসের পেছনেই কিন্তু মানুষ ছুটছে। এই ভ্রান্ত জিনিসগুলোকে যদি মানুষ নেগলেক্ট করে, এই ভ্রান্ত জিনিসগুলোকে যদি মানুষ সরিয়ে রাখে, তাহলেই কিন্তু এই ওভার হাইপটা হয় না, তাই নয় কি? যে আমি ভ্রান্ত, যা কিছু ভুল আমি দেখবো না, যা কিছু ভুল আমি শুনবো না, ওদের ভিডিও আমি দেখবো না, ওদের এই আজগুবি কথাবার্তা আমি শুনবো না, তো দেখবেন ওরাও বলাটাকে থামিয়ে দেবে। ওদের কথা আমি শুনছি, ওদের ভিডিও আমি দেখছি, ওদেরকে আমি প্রাধান্য দিচ্ছি, ওরা তত ভ্রান্ত ধারণাগুলো অপপ্রচার করবে। এই ব্যাপারটাই কিন্তু চলে আসছে। অর্থাৎ যা কিছু ভুল, যা কিছু ভুল সেটা হাইলাইট হচ্ছে, যা কিছু ঠিক, যেটা সঠিক মার্গ সেটা হাইলাইট হচ্ছে না। এই ব্যাপারটাই কিন্তু আমি যে হৃদয়ে গল্পটা লিখছি বা যেইভাবে গল্পটাকে তুলে ধরছি, সেই কারণেই গল্পটাকে তুলে ধরা, যে মানুষ ভুল ধারা, মানুষ কথার দ্বারা কতটা প্রভাবিত হয়ে কতটা ভুল কাজ করছে, যেটা সঠিক পথ সেই জায়গাটাকে অবলম্বন না করে যা কিছু ভুল সেই পথটাকে অবলম্বন করছে এবং তার ভয়ঙ্কর পরিণাম হচ্ছে। তো ঠিক কিংবা ভুল সেটা কিন্তু বেছে নেওয়ার দায়িত্ব মানুষের নিজের, যে আমি রবীন্দ্রসঙ্গীত শুনবো না আমি শাস্ত্রীয় সঙ্গীত শুনবো না আমি অশ্লীল ভিডিও দেখবো, এই তিনটের মধ্যে থেকে আমি কোন জিনিসটাকে চুজ করব, সেটা কিন্তু আমার দায়িত্ব, আমার কর্তব্য, তাই নয় কি? এবং দেখবেন যে মোবাইল একটা এমন জিনিস, আপনি যেটাকে বেশি দেখবেন না, মোবাইল আপনার কাছে সেটাকেই বেশি পাঠাবে। আমার মোবাইলে কেন এই ভিডিওগুলোই খালি আসে এটা কোনো কথা নয়, আপনি এই ভিডিওগুলোকে দেখেন জন্যই এই ভিডিওগুলোই আপনার কাছে বেশি আসে। যেই মুহূর্তে আপনি এই ভিডিওগুলোকে স্ক্রল করে উপরে চলে যাবেন এবং আপনি সেই ভালো ভালো জিনিসগুলোকে দেখা শুরু করবেন, দেখবেন ভালো ভালো জিনিসগুলোই আসাটা শুরু হবে। এটা একটা ফ্যাক্ট, এটা কমন ফ্যাক্টর যে আমাদের মোবাইলে ওই জিনিসগুলোই কেন আসবে। আপনি স্ক্রল করে চলে যান, দেখবেন ওই জিনিসগুলো আর বেশি আসবে না। কেন ওগুলোতে ভিউজ বাড়ছে, কেন ভালো জিনিসে ভিউজ বাড়ছে না? ঠিক এই কারণেই, এই কারণেই, কারণ মানুষ ভীষণভাবে না বলা যায় যে ঠকতে ভালোবাসে, খারাপ জিনিস দেখতে ভালোবাসে, খারাপ কথা পছন্দ করে, যা কিছু খারাপ সেগুলোর মধ্যে দিয়ে যেন মানুষ আনন্দ পায়, অথচ ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বোধটা দিন দিন হারিয়ে যাচ্ছে, দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। আপনি বলছে একদম ঠিক বলেছে, মমিতা বলছে নিশ্চয়ই, সত্যি তাই। প্রত্যেকটা মানুষকে আপনি আপনার আশেপাশের মানুষদেরকে দেখবেন, প্রত্যেকটা আপনি আশেপাশের মানুষকে দেখবেন যে যারা ভালো তাদেরকে দেখবেন আলাদা করে তার নিজেকে প্রকাশ করতে হচ্ছে না, ঠিক ভালোটা ভালোর মতোই হয়ে যাচ্ছে, তাই নয় কি? সে কিন্তু প্রচার বিমুখ, কিন্তু দেখবেন যেইটা খারাপ আপনার আশেপাশে, যে নেগেটিভ মানে যার মধ্যে নেগেটিভিটি আছে, সে দেখবেন নিজেকে সবসময় অন্যের মধ্যে নিজেকে স্প্রেড করার
একটা মারাত্মক প্রচেষ্টা করে, যে তার কিন্তু একটা চেষ্টাই থাকে যে না আমি ভুল এবং আমার এই ভুলটাকে সঠিক প্রমাণিত করতে আমার অজস্র হাতগুলোকে ওপরে ওঠানো দরকার, আমার পক্ষে অনেকটা আনা দরকার। অথচ যে মানুষটা দেখবেন ঠিক, সে কিন্তু সাইলেন্ট, কারণ তার সে দায়টা নেই যে আমাকে ঠিক প্রমাণিত করা, আমাকে প্রুফ করার দায় নেই। অথচ যে ভুল, তার কিন্তু নিজেকে প্রুফ করার ভীষণ দায়বদ্ধতা থেকে যায়। তো গল্পটার একদম মাঝখান থেকে আটটু এগিয়ে এসেছি। গল্পটা প্রত্যেকটা মানে পজিশনে গল্পটা চেঞ্জ হবে পরকীয়াতে, কারণ এখানে এই গল্পটাতে অনেকগুলো শেড আছে যে মানুষের যে পরিবর্তনগুলো হয়, কেন হয়, কোন পরিপ্রেক্ষিতে মানুষের পরিবর্তন হয় এবং কোন পরিপ্রেক্ষিতে আজকে মানুষ এই কাজগুলো করছে, সেইগুলো যদি আমরা মানে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি, তাহলে একটা জিনিস ভীষণভাবেই বোঝা যায় যে মানসিক অসন্তুষ্টি বা মানসিক বিপর্যয় থেকে মানুষ এই কাজগুলো করে। কি সে বিপর্যয়? হ্যাঁ, অবশ্যই বিপর্যয় আছে। যে কোনো মানুষ চাইছে যে সে ভীষণভাবে অ্যাটেনশন পাক, অথচ সে অ্যাটেনশন পাচ্ছে না। কোনো মানুষ চাইছে যে আমি এর এত কিছু আছে, আমার নেই, আমার এই জিনিসগুলো লাগবে। লোভ অর্থাৎ ষড়রিপুর জন্যই মানুষ কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে যাচ্ছে। যে এই যে কন্টেন্টগুলো একজনকে দেখে আরেকজন বানাচ্ছে, কিন্তু যে আসলে সেই মানুষটাও কিন্তু সেই রকম তা কিন্তু নয়। সে কি ভাবছে, না ও এই জিনিসটা করে যদি এত ভিউজ পায় এবং সেই ভিউজটা থেকে যদি ও এতটা ইনকাম করে, তাহলে আমার এই জিনিসটা করতে কি বাধা রয়েছে। অর্থাৎ একজনকে দেখে কিন্তু আরেকজন চালিত হচ্ছে। জিনিসটা অনেকটা সংক্রামক ব্যাধির মতো হচ্ছে, ছোঁয়াচে ব্যাধির মতো হয়ে যাচ্ছে। করোনা যেমন একটা ছোঁয়াচে মহামারী আমরা দেখেছিলাম, তো সেই সময় আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করতে বলেছিল, এবং সেই সময় দেখবেন করোনার সময় বলতে নেই, মানে সবাই হয়তো লক্ষ্য করেছেন, আমরা কেউ হয়তো ডাক্তারের কাছেও যেতে পারতাম না, এবং করোনায় যত না মানুষের মৃত্যু হয়েছে, হয়তো আদার্স ডিজিজে বেশি মৃত্যু হয়েছে, আমাদের ক্ষেত্রে মানে অনেক পরিষেবা বন্ধ ছিল, সোশ্যাল ডিস্টেন্স ছিল, আমরা কারোর কাছে বাড়িতে যেতে পারতাম না, কারোর কাছে যেতে পারতাম না, মানুষের মধ্যে প্রচুর দূরত্ব ছিল। সেই সময় দেখেছেন পলিউশন চলে গেছিল, মানুষের মধ্যে যে সংক্রামক ব্যাধিগুলো হয় মানে সেই ব্যাধিগুলো চলে গেছিল। সেই সময় মানুষ কিন্তু অনেক বেশি সুস্থ ছিল, কারণ মানুষ এত সংযম, এত নিয়ম পালন করছিল, মানে করোনার ভয় মানুষের সুস্থতার হারও কিন্তু বেড়ে গেছিল। মানে বলা যায় না, এক একটা জিনিস মানুষকে এমন শিক্ষা দেয় যে মানুষ প্রচন্ডভাবে গৃহের কাজ, নিজের কাজ নিজে করছে। মানে মানুষ এমন সিস্টেমে চলে গেল যে তাকে নিজের কাজ নিজে করতে হবে, কারোর সামনে যাওয়া যাবে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ভালো ভালো খাবার খেয়ে ইমিউনিটি পাওয়ারকে রক্ষা করতে হবে। তো সেরকম ভাবে কিন্তু মানুষ নিজেকে মানিয়ে নিচ্ছিল, তো সেরকমই কিন্তু হয়ে যাচ্ছিল। এবং সেই সময় দেখেছিলেন আকাশ কিরকম পলিউশন ফ্রি, মানে রোগ ব্যাধি কমে গেছিল। বাচ্চাদের মধ্যে যেরকম শীত পড়লেই বা গরম পড়লেই যেই ব্যাধিগুলো হয়, বা যেই রকম ধরনের ডায়রিয়া বলুন বা যেসব ফুড পয়জনিং হয়, সব কিন্তু কমে গেছিল। বাইরের খাবার বন্ধ হয়ে গেছিল, অনলি ফর বাড়ির খাবার, মানে সমস্ত কিছু একটার পর একটা বন্ধ হওয়ার ফলে মানুষের মধ্যে ইমিউনিটি সিস্টেম অটোমেটিক্যালি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছিল। তো এগুলোই যে এই সমস্ত কিছুই মানে সংক্রামক ব্যাধির মতো ছোঁয়াচে হয়ে দাঁড়ায়, যে যা কিছু ভালো তা কিছু গ্রহণ করো, যা কিছু মন্দ তা কিছুকে অবলম্বন করার চেষ্টা করো না। এবং সব থেকে বড় কথা, যে যেটা লিখছে সেটাকে জেনে বুঝে তবে সেটাকে কপি পেস্ট করো। যে মহাকুম্ভ পাপ ধোয়ার জায়গা, সেটা জেনে বুঝে সেটাকে নিয়েই করে থেকো না। মহাকুম্ভ সম্পর্কে পড়ো, তখন বুঝবে যে এটা জ্ঞানের ভান্ডার, এটা পাপ ধোয়ার কোনো স্থান নয়, এবং তার পরিপ্রেক্ষিতে সেটা লেখো, সেটা প্রকাশ করো।
যে সেটা করলে দেখবে অনেকটা বেশি হবে। যা কিছু আমি বলবো যে কোনো কিছু স্রোতের জোয়ারে গা না ভাসিয়ে যা কিছু পড়াশোনার মাধ্যমে করো। পড়াশোনার মধ্যে দিয়ে যদি মানুষ চলে এবং জেনে মানুষ কাজগুলো করে, তাহলেই এই ভ্রান্ত ধারণা, এই ভুলগুলো আসে না। এবং এই সমস্ত ভ্রান্ত ধারণা, এই সমস্ত ভুলগুলোই একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয় এবং সেই ব্যাধিটা এতটাই সংক্রামক হয়, বলে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ওই একটা দুষ্টু গরু এসে গোয়ালের সমস্ত গরুদেরকে মোটামুটি খারাপ করে দিয়ে চলে যায়, নষ্ট করে দিয়ে চলে যায়। যে ও করছে কেন আমি করতে পারবো না, ও এটা করে এত কিছু করে ফেলছে, তাহলে কেন আমি পিছিয়ে থাকবো। এই ব্যাপারটা থেকেই আমার এই পরকীয়া গল্পটা লেখা, যেটাতে আমি অনেকগুলো শেড দেখাবো এবং এই শেডগুলো ভীষণভাবে জীবন কেন্দ্রিক। যে লোভ লালসা, যে আমরা সমাজে পুরুষদেরকেই সর্বদা সবসময় দেখবেন একটা ওম্যান কার্ড প্লে করার আমাদের একটা প্রবণতা থাকে। পূজা দাস, হাই পূজা। পূজার কমেন্টটা না আমার সেদিনকে এত ভালো লেগেছে, তোমার মার কেক দেখো আমি কি মজা করে খাচ্ছি, এত সুইট লেগেছে আমার কমেন্টটা। মানে পূজা, আমি মানে কমেন্টে তোমাকে আমি বিস্তারিত বলতে পারিনি, মানে আমার মানে ভীষণ একটা মিষ্টি প্রিয় কমেন্ট, মানে কি বলবো, এত ভাল লাগলো। কিছু কিছু কমেন্ট মন ছুঁয়ে যায়। মানে তোমার কমেন্টটা পূজা সেদিনকে আমার মন ছুঁয়ে গেছিল। দেখো তোমার মার কেক আমি কেমন মজা করে খাচ্ছি, মানে খুব ভাল লেগেছিল পূজা। মানে আমি কমেন্টটা কোনোদিনও ভুলবো না। বলা যায় কিছু কিছু কমেন্ট হয় না, মানে খুব মানে হৃদয়কে ছুঁয়ে যায়। পূজা তোমাকে আমি লাইভেই বলছি, তোমার কমেন্টেশনকে আমাকে হৃদয়ে ছুঁয়ে গেছিল। যে এত সুন্দর একটা স্টিকার দিয়ে এত সুন্দর একটা কথা কেউ লিখতে পারে, কারো ভাবনা চিন্তা এত সুন্দর হতে পারে। এই সৌন্দর্যগুলো, এই টুকরো টুকরো কথাগুলো না আমাকে ভীষণভাবে টাচ করে, ভীষণ মানে আমাকে ইমোশনাল করে। যে আমার খুব ভালো লাগে যে মানুষের কিছু লেখা, কিছু কথা, কিছু জ্ঞান, কিছু সরলতা, কিছু ভালোবাসা, এগুলো সত্যি বলছি মানে হয়তো যাদের 10,000, 20,000, 30,000 ফলোয়ার্স আছে, তারাও গেন করে না। আমার যে কোনো ফলোয়ার্স নেই, আমার এটা প্রফেশনাল মোডই করা নেই, আমি সেই ভালোবাসাটা আমি গেন করি। সত্যি মানে এটা বলতে আমার বাধা নেই কোনো, যে আমি যেই ভালোবাসাটা এমন কিছু মানুষের কাছ থেকে পাই, তাদের মেসেজের মধ্যে দিয়ে, তাদের কমেন্টের মধ্যে দিয়ে, যে সত্যি সেগুলো ভীষণভাবে মনকে টাচ করে। যে হয়তো তাদেরকে আমি দেখিনি কোনোদিনও, তাদের দেখা মানে সম্মুখ দর্শন হয়নি, কিন্তু তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, এটা অনেক বড় পাওনা। তো সেইটাই আজকে বলার ছিল, যে আমাদের মধ্যে একটা ওমেন্স কার্ড প্লে করার একটা প্রবণতা থাকে, সবসময় পুরুষদেরকে দোষ দেওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু যা কিছু হয় উভয়ের দোষেই হয়। যেটা আমি আজকেও বলেছিলাম যে এই গল্পটার মধ্যে যে পুরুষদের মধ্যে থাকে কামনা আর নারীর মধ্যে থাকে কামনা বাসনা দুটো। পুরুষরা একটা জিনিসকে বহন করে চলে, নারীরা দুটো জিনিসকে বহন করে চলে, কামনা প্লাস বাসনা। অর্থাৎ দেখবেন প্রতিশ্রুতি, নারীরা ভীষণভাবে প্রতিশ্রুতি চায় বা কিছু চায়, চাওয়া চাওয়া পাওয়ার একটা ব্যাপার চলে আসে। এবং সেক্ষেত্রেই মানে প্রচণ্ডভাবে কি বলবো, যে এই যে সমাজের মধ্যে যেই হিংসাত্মক ব্যাপারগুলো চলে আসে না, সেগুলোই চাওয়া পাওয়া। এবং যতক্ষণ তুমি সেই চাওয়া পাওয়াকে পূরণ করতে না পারছো, ততক্ষণ পূরণ করতে পারছো ততক্ষণ সব অলোকে। যেই মুহূর্তে সেগুলো পূরণ করতে পারছো না, যেই মুহূর্তে তুমি থমকে যাচ্ছ, সেই মুহূর্তেই কিন্তু বিষাক্ত পরিণাম চলে আসছে। এটাই সমাজ। তো এইটাই বলার ছিল। এবং গল্পটা পড়ুন, আরও বিভিন্ন শেডগুলো দেখতে পারবেন বা বুঝতে পারবেন। যে গল্পের মধ্যে বিভিন্ন শেডগুলো তুলে ধরার চেষ্টা করছি, যে কোনো পার্টিকুলার একজনকে দোষী করা, একজনের বিরুদ্ধাচরণ না গিয়ে যদি আমরা প্রত্যেককে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, সমান চোখে দেখি, তাহলেই বুঝতে পারা যাবে যে মানসিক বিপর্যয়, মনস্তাত্ত্বিক বিপর্যয়গুলো। সেজন্য এই গল্পটাকে লেখা বা এই গল্পটাকে তুলে ধরা, যে কত রকম ব্যাধির দ্বারা সমাজ আজকে আবদ্ধ। যা কিছু হয়নি, ম্যানমেড বন্যা আমরা অনেক বছর আগে শুনেছিলাম, আজকে তাই কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট।
অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই, কিন্তু মানুষ তাকে অস্তিত্ব দিচ্ছে, মানুষ তাকে স্বীকৃতি দিচ্ছে, মানুষ তাকে মর্যাদা দিচ্ছে, এবং সেই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত জিনিসগুলো মর্যাদা পাওয়ার ফলেই সেটা কিন্তু বিষ দাগ গজাচ্ছে এবং সেই জঞ্জাল মহীরুহ বৃক্ষে পরিণত হচ্ছে। এটাই কিন্তু ফ্যাক্ট, যে মানুষ মর্যাদা দিচ্ছে, মানুষ দেখছে, মানুষ পড়ছে, মানুষ শুনছে। অর্থাৎ মানুষ যদি জঞ্জালকে মর্যাদা না দেয়, জঞ্জালকে প্রশ্রয় না দেয়, যা কিছু খারাপ তাকে যদি মাথায় না তোলে, তাহলে সেগুলো কিন্তু মহীরুহ বৃক্ষে পরিণত হয় না। তাই নয় কি? এটাই যে যদি আমি খারাপ জিনিস দেখা পূজা বলছে থ্যাংক ইউ। পূজা অনেক ভালোবাসে, তোমাকে আমার থ্যাংক ইউ বলা দরকার, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছিলে জন্য। তো যেইটা ভালো সেটাকে যদি আমরা সেই মতো চলি এবং ভ্রান্ত ধারণাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসি, তাহলেই দেখবেন অনেকটা স্মুথ হয়ে গেছে জিনিসটা। তাহলে হয়তো মহাকুম্ভে মানুষ শান্তি মতো পৌঁছাতে পারত, এত মানুষ পদপিষ্ট হয়ে মারা যেত না, এত মানুষ ট্রেনকে ভাঙচুর করতো না, এত মানুষ হিংসাত্মক হয়ে উঠতো না, এবং এত মানুষ ফেসবুকেও এসে ট্রোল করতো না। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি আমরা ধ্যান ধারণাটাকে ঠিক মতো রেখে চলি, ধ্যান ধারণাটাকে যদি আমরা সবসময় ভুল পথে নিয়ে যাই, ভুল দিকে চালনা করি, তখনই কিন্তু সমাজের মধ্যে বিষক্রিয়াটা তৈরি হয়। যা কিছু ভালো সেটাকে গ্রহণযোগ্য করো, যা কিছু খারাপ সেটাকে আমরা ধ্বংস করো। কেন, ভালো কি কিছু নেই? প্রচুর ভালো আছে, প্রচুর ভালো আছে। সাহিত্য, সাহিত্য পড়ো, সাহিত্য আলোচনা করো, ভালো মুভি দেখো, ভালো জিনিস দেখো, ভালো রান্না দেখো। কিন্তু আমরা কেন না, আমরা সেগুলো দেখবো না, আমরা ডিটারমাইন, আমরা সেগুলো দেখবো না। আমরা ঝরঝরে বিরিয়ানি, তুলতুলে মাটন, আমি এর সঙ্গে খুব সুখে আছি, আমি এর সঙ্গে ঝগড়া করছি, আমরা এই কন্টেন্ট দেখব। এটা আমাদের নেচার হয়ে গেছে, আমরা সেই নেচার থেকে বেরাতে পারছি না। আর সেই নেচার, সেই যে বললাম যে সেই ভুলের বশবর্তী হয়েই মানুষ যে ভুল কাজগুলো করছে, সেই ভুল কাজ নিয়ে গল্প হচ্ছে পরকীয়া। যেটা ছিলই না, যা কিছু নেই, যেটা সৃষ্টই নয়, সেটাকেই হাইলাইট করা হচ্ছে। যেটা মানে গল্পটা এমন সেরে যাবে যে সমস্তটাই আসলে কৃত্রিম। তাই নয় কি? সমস্তটা কৃত্রিম। মানুষের মধ্যে যে সমস্যাটা নেই, সেই সমস্যাটা তৈরি করে সেটার পিছনে আমরা বৃথা আস্ফালন করছি আমাদের বর্তমানকে জলাঞ্জলি দিয়ে। আমরা সুদূর ভবিষ্যতে কি হবে, আমরা সেটার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়ছি, সুদূর ভবিষ্যৎ জানার চিন্তায় এতটা উদ্গ্রীব হয়ে পড়ছি যে আমরা আমাদের বর্তমানকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, এবং সেটা সংক্রামক ব্যাধির মতো চলছে, যে এর থেকে ও, ওর থেকে সে, তার থেকে সে, এইভাবে চলছে জিনিসটা। এই জিনিসটাকেই তুলে ধরবো। এবং এই গল্পের ক্ষেত্রে আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে কে কাজগুলো করছে। এই গল্প একটা এমন গল্প যে গল্পে মেইন 4টে ক্যারেক্টার গল্পটাতে রোল প্লে করছে। অভিষেক, সৃজা, ঋতমা এবং সমীরা দেবী, 4টে ক্যারেক্টার এখানে লিড রোলে রয়েছে। তো আমি 4টে ক্যারেক্টারের শেড দেখাবো, যে কে ঠিক কে ভুল, সেটা আপনারা বিশ্লেষণটা করবেন, আপনারা বিচারটা করবেন যে এই সম্পূর্ণভাবে ভুল, এই জিনিসটা নয়। ভুল সবার মধ্যে থাকে, এবং সেই ভুলটাই যখন একটা সার্কেলের রূপ নেয়, তখনই পাপটা পরিপূর্ণ হয়। নইলে যদি স্কোয়ার বলুন, ট্রায়াঙ্গেল বলুন বা সার্কেল বলুন, একটা জায়গায় যদি গিয়ে থেমে যায়, তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ হয় না। দাগগুলো যদি চতুর্দিক দিয়ে এসে না জোড়ে, তবে কিন্তু একটা ট্রায়াঙ্গেল বলুন, একটা স্কোয়ার বলুন বা একটা বৃত্ত বলুন, জোড়া লাগে না। সেই সত্যটাকে তুলে ধরবো পরক্রিয়া গল্পটার মধ্যে দিয়ে, এবং গল্পটা চলছে, গল্পটির সাথে থাকুন। এবং গল্পটির শেষ পর্ব আসার পর একটা লাইভ করব, এবং সেখানে সকলের মতামত জানতে চাইবো। সকলের নিজের দৃষ্টিভঙ্গিতে ক্যারেক্টারগুলো অ্যানালিসিস করবেন, যে আপনি কাকে ভুল মনে করছেন, আসলে কে দোষী, আসল দোষীটা কার, আসল দোষটা কার।
দেখবেন এই গল্পের সাথে না অনেক কিছু মিল পাবেন। আমি যে কটা গল্প লিখি ভীষণভাবে মনস্তত্ত্ব কেন্দ্রিক লিখি, কারণ আমার বিএডে শিশু মনস্তত্ত্ব নিয়ে মানে আমার সাবজেক্ট ছিল শিশু মনস্তত্ত্ব। তো শিশু মনস্তত্ত্বটা পড়তে পড়তে আমি দেখলাম যে শিশুকে বুঝতে গেলে আগে মাকে বোঝা দরকার, এবং মাকে বুঝতে গেলে তার মা, মানে মনস্তাত্ত্বিক জটিলতাটা শুরু হয় বড়দের থেকে। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মধ্যে কোনো মনস্তাত্ত্বিক বা কিছু মানসিক ক্রিয়াকলাপ গড়ে ওঠে না, সে পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা আবৃত হয়। তো সেইটাকে বিশ্লেষণ করতে করতেই এই ব্যাপারটা ভীষণভাবে আমার মধ্যে আসে, এবং সেই জন্যই হয়তো আমি প্রত্যেকটা গল্পের মধ্যেই মনস্তাত্ত্বিক জটিলতাকে তুলে ধরি। যে প্রত্যেকটা গল্পের সেরেই থাকে মনস্তাত্ত্বিক দিক, যেখানে একজনকে দোষী সাব্যস্ত, একজনকে ভিলেন করা কোনো প্রবণতা আমার থাকে না। দোষটা সমগ্র সমাজের থাকে, দোষটা থাকে আমাদের পারিপার্শ্বিক জগতের, তাই নয় কি? এবং সেই জন্যই সেটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়। তো প্রত্যেকটা জিনিস আমি এই গল্পের মাধ্যমে তুলে ধরলাম। যে প্রত্যেকটা জিনিস কেন বললাম, যে ভুল বা ভ্রান্ত ধারণাগুলোর জন্য আজ লাইফটা করা এইটাই, যে ভুল ভ্রান্ত ধারণা, ভুল পদক্ষেপ, ভুল চিন্তা ভাবনা এবং ভুল পথে হাঁটা, এটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। ভুল আইন, ভুল নিয়ম, ভুল সমাজের রীতিনীতি, এটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, সেই জিনিসগুলোকে তুলে ধরার জন্যই কিন্তু আজকে লাইভটা করলাম। যে এই লাইভের আর কোনো বক্তব্য নেই, এই লাইভের সাথেই পরকীয়া গল্পটা যুক্ত, অর্থাৎ দুটো পরস্পরের সাথে এইভাবেই যুক্ত হচ্ছে। এর জন্যই আমি মহাকুম্ভের প্রসঙ্গটা আনলাম, যে আমরা জানছি ভুল, বুঝছি ভুল, এবং সেই ভুলের পেছনে দৌড়াচ্ছি। এর জন্যই আমি সোশ্যাল মিডিয়ায় রিলসের কথাগুলো আনলাম, যে যা কিছু ভুল, যা কিছু অশ্লীল, যা কিছু খারাপ, সেগুলোকেই আমরা দেখছি অশ্লীল জেনে, খারাপ জেনে, এবং কিছু মানুষ সেগুলোর দ্বারাই প্রভাবিত হয়ে সেগুলোকেই অনুসরণ করছে। তো এটাই ছিল বলার, এবং আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণের হয়ে গেল লাইফটা। তাহলে আজ বিদায় নেই, গল্পটির সাথে থাকুন। সুজাতা সেনগুপ্ত রায় বলছেন, খুব ভালো বললে দিদি। সুজাতা দিদির সাথে আজকে আমার পরিচয় হয়। সুজাতা দিদি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সুজাতা দিদির সাথে আজকে আমার অনেকক্ষণ গল্প হয়েছে। দিদির সাথে খুব ভালো লাগলো। এই যে পাঠক প্রতিক্রিয়াগুলো পাই না, এই যে বিভিন্ন পাঠকরা যখন গল্পের সম্পর্কে অনেক কিছু জেনে আমাকে মেসেজ করে, একটা গল্পের একটা পর্ব আসার পর আমার ইনবক্স পুরো ভরে যায়, তো আমার তখন খুব ভাল লাগে অ্যান্সারগুলো দিতে, যে মানুষের মধ্যে জানার উৎসাহটা আসছে, মানুষ বুঝতে পারছে, মানুষ রিলেট করতে পারছে, এবং এই রিলেশনগুলোই কিন্তু একটা একটার সঙ্গে পরিপূরক হয়ে যায়, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত আছে। যে আমি বাড়িতে কোন গাছ পুঁতবো, একটা বড় গাছ যদি আমি পুঁতি, তাহলে সেই বড় গাছের তলায় যেমন ছোট গাছগুলো বাঁচতে পারবে না, সেটা ভেবেই আমাকে বড় গাছটা পোতা উচিত। আবার ঠিক ছোট গাছ পুঁতলে তার সামনে যেমন বড় বৃক্ষ রোপণ করা উচিত না, সেরকমই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো এটাই ছিল আজকের গল্প, বা গল্প বললে ভুল হবে, এটাই ছিল আজকের লাইফ। অনেকটা বড় হয়ে গেল, অনেক কথা বললাম, এবং আপনারা মন দিয়ে শুনলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই। আসছে পরকীয়ার পরের পর্ব, পড়তে থাকুন, এবং সর্বশেষ পর্বে আসবে শেষ টুইস্টটা, দেখুন সেই টুইস্টটা কি হয়। তাহলে আজকে আসি, অসংখ্য ধন্যবাদ, সবাইকে বিদায় জানাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখবেন, এটা বলে আজকে লাইভটা শেষ করছি।